আজকে 2026 সালের এই বৈচিত্র্যময় জটিল এবং হিংস্র ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে কেবল বন্ধুত্ব দিয়ে দেশ রক্ষা করা সম্ভব নয়। মানে আপনি একটা কুমিরে খাওয়াচ্ছেন, একটা খাঁচার ভিতরে আপনি আর কুমির আটকা পড়ে গেছেন, এখন কুমিরে আপনি খাওয়াচ্ছেন এই আশায় যে কুমির আপনারা সবার লাস্টে খাবে যখন কুমিরের সব খাওয়া শেষ হয়ে যাবে। বাংলাদেশ যদি আজকে ভূ রাজনৈতিক বাস্তবতায় এই তোষণ নীতি বা অন্ধ নিরপেক্ষতার দোহাই দিয়ে বসে থাকে, তাহলে সেই ভূ রাজনৈতিক কুমির আমাদের সার্বভৌমত্বে গ্রাস করতে দ্বিধা করবে না। বাংলাদেশ কেন এত ইন্টারেস্টিং একটা জায়গা হয়ে দাঁড়াইছে? ইটস নট যে বাংলাদেশে হঠাৎ করে স্বর্ণের খনি পাওয়া গেছে, ইটস বিকজ আমাদের বঙ্গোপসাগর আছে এবং বঙ্গোপসাগরে হঠাৎ করে অ্যাট্রাকশন চলে আসছে। কাশ্মীরের কথা তো আপনারা জানেন, কাশ্মীরে একটা মজার জিনিস লক্ষ্য করছেন, কাশ্মীরের 3টা পারমাণবিক শক্তিধর দেশ ওখানে ভাগাভাগি করে বসছে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ইন্ডিয়া। একই দেশ স্বাধীন হলো এবং আমরা একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করলাম যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান। তখনকার যে কোল্ড ওয়ার এরা চলতেছিল সেই প্রেক্ষিতে ইট ওয়াজ ফাইন, আমাদের একটা ব্যালেন্সিং কূটনীতি দরকার ছিল। কিন্তু আজকে 2026 সালের এই বৈচিত্র্যময় জটিল এবং হিংস্র ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে কেবল বন্ধুত্ব দিয়ে দেশ রক্ষা করা সম্ভব নয়। বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটা মজার কথা বলছিলেন, অ্যান অ্যাপিজার ইজ ওয়ান হু ফিডস এ ক্রোকোডাইল হোপিং ইট উইল ইট হিম লাস্ট। মানে আপনি একটা কুমিরে খাওয়াচ্ছেন, একটা খাঁচার ভিতরে আপনি আর কুমির আটকা পড়ে গেছেন, এখন কুমিরে আপনি খাওয়াচ্ছেন এই আশায় যে কুমির আপনারা সবার লাস্টে খাবে যখন কুমিরের সব খাওয়া শেষ হয়ে যাবে। বাংলাদেশ যদি আজকে ভূ রাজনৈতিক বাস্তবতায় এই তোষণ নীতি বা অন্ধ নিরপেক্ষতার দোহাই দিয়ে বসে থাকে, তাহলে সেই ভূ রাজনৈতিক কুমির আমাদের সার্বভৌমত্বে গ্রাস করতে দ্বিধা করবে না। এখন আসেন আমরা এই ক্রিটিক্যাল একটা অংশ দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলাদেশ কেন এত ইন্টারেস্টিং একটা জায়গা হয়ে দাঁড়াইছে। ইটস নট যে বাংলাদেশে হঠাৎ করে স্বর্ণের খনি পাওয়া গেছে, ইটস বিকজ আমাদের বঙ্গোপসাগর আছে এবং বঙ্গোপসাগরে হঠাৎ করে অ্যাট্রাকশন চলে আসছে। কাশ্মীরের কথা তো আপনারা জানেন, কাশ্মীরে একটা মজার জিনিস লক্ষ্য করছেন, কাশ্মীরের 3টা পারমাণবিক শক্তিধর দেশ ওখানে ভাগাভাগি করে বসছে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ইন্ডিয়া। একই রকমভাবে এই বাংলাদেশের সামনের যে বঙ্গোপসাগর আছে এই জায়গায় কিন্তু 3টা পারমাণবিক শক্তিধর দেশ ইন্টারেস্ট দেখাচ্ছে। একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ইন্ডিয়া। ইউএসএর আছে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কোর কথা বেশি ব্যাখ্যায় যাবো না, কোর কথা হচ্ছে এখানে চীনের আধিপত্য রুখে দিতে চায় ইউএসএ। চীনের আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাদের টার্গেট হচ্ছে চট্টগ্রাম মাতারবাড়ি থেকে যে জায়গাগুলো আছে সেখানে অর্থনৈতিক ও নৌ উপস্থিতি পাকাপোক্ত করা। আর আমাদের ঠিক পাশেই প্রতিবেশী আছে যারা ভারত, তারা এটাকে তাদের নিজস্ব প্রতিরক্ষা বলয় বা ব্যাকইয়ার্ড বলে মনে করে। তাহলে আমরা এই 3 মহাশক্তির টানাটানির মাঝখানে দাঁড়িয়ে আছি। পাশে আছে হচ্ছে আমাদের মিয়ানমার, যেখানে কোনো ব্যালেন্স নাই, অথচ আমাদের দেশে 12.5 লাখ মিয়ানমারের নাগরিক আটকা পড়ে আছে। আমরা ওদেরকে বলি রোহিঙ্গা, ইভেন মায়ানমার নিজে ওদেরকে রোহিঙ্গা বলে না। আমরা রোহিঙ্গা বলে কি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতেছি আমরা জানি না, বাট ফ্যাক্ট ইজ দ্যাট বাংলাদেশে 12.5 লাখ আটকে পড়া মায়ানমারের নাগরিক আমরা পালতেছি এবং আমরা প্রায় 8,500 একর জায়গা তাদেরকে স্যাক্রিফাইস করছি। এক দানা মাটির জন্য যুদ্ধ করা যায়, এখানে 8,500 একর জায়গা আমরা স্যাক্রিফাইস করছি, আমরা ঢুকতে পারি না এখানে। আচ্ছা, এই জায়গাটায় এসে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জনতার দলের বার্তা খুবই স্পষ্ট, বাংলাদেশ কারো প্রক্সি গ্রাউন্ড হওয়ার জন্য জন্ম নেয়নি। বাংলাদেশ কোনো পরশক্তির স্যাটেলাইট স্টেট বা পকেট রাষ্ট্র হতে চায় না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের এই করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিরোধমূলক স্বায়ত্তশাসন এবং বহুমুখী ভারসাম্য ফর অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং, ডিটারেন্ট, অটোনমি অ্যান্ড ডাইনামিক হেজিং। এবং এক্ষেত্রে আমরা 3টা মাত্র সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই। একটা হচ্ছে অর্থনৈতিক সার্বভৌমত্ব, অবকাঠামো চাবিকাঠি নিজের হাতে রাখতে হবে। চীনের অর্থায়ন হোক, মার্কিন বিনিয়োগ হোক কিংবা ভারতীয় ট্রানজিট হোক, আমাদের কৌশলগত মেগা প্রজেক্টগুলো, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং এনার্জি গ্রিডের পূর্ণ নিয়ন্ত্রণ ও চাবিকাঠি বাংলাদেশের হাতেই থাকতে হবে। কোনো নির্দিষ্ট শক্তিকে একচেটিয়া নিয়ন্ত্রণ দেওয়া যাবে না। প্রাচীন চীনা রণকৌশলবিদ সানজু একটা কথা বলে গেছিলেন, সেই যুদ্ধই সেরা যুদ্ধ যে যুদ্ধে আপনি সৈন্য ব্যবহার করেন না। ইংরেজিতে যদি বলি, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউট দ্য এনিমি উইদাউট ফাইটিং। কোনো দেশ যদি আমাদের অর্থনীতি, বিদ্যুৎ আর বন্দর দখল করে নিতে পারে, তাহলে তাদের আর যুদ্ধ করার দরকার নেই আমাদের এগেনস্টে, আমাদের সার্বভৌমত্ব চলে যাবে। উই নিড টু গার্ড দ্যাট। নাম্বার 2, আমাদের সামরিক সক্ষমতাটা অর্জন করতে হবে, যেটা অলরেডি আমাদের আগের আলোচকরা বলে গেছে, বাট জনতার দল স্পেসিফিক্যালি এই ব্যাপারে এক্সপার্ট, সেই জন্য আমরা বলতেছি যে আমরা কারোর সাথে যুদ্ধ জড়াতে চাই না, কিন্তু শান্তির সেরা গ্যারান্টি হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা।
সূরা আনফাল আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন, তোমরা তোমাদের যুদ্ধের ঘোড়া প্রস্তুত রাখো সেই সকল শত্রুর বিরুদ্ধে যাদেরকে তোমরা চেনো এবং যাদেরকে তোমরা চেনো না, কিন্তু আল্লাহ জানে যে তারা তোমার বিরুদ্ধে শত্রুতাই করতেছে। সো চাণক্যের একটা অমর বাণী এই জায়গায় আমরা বলবো, 1 মিনিট, ওকে। সেটা হচ্ছে, একটা বিষহীন সাপকেও বিষাক্ত হওয়ার ভান করতে হয় যাতে কেউ তাকে পায়ে মারিয়ে না যায়। বাংলাদেশকে তার নৌ ও বিমান বাহিনীকে এমনভাবে আধুনিকায়ন করতে হবে যাতে বঙ্গোপসাগরে আমাদের অ্যান্টি অ্যাক্সেস এবং এরিয়া ডিনায়াল, সংক্ষেপে আমরা সামরিক ভাষায় এটাকে A2AD বলি, এইটা সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের সাবমেরিন, আধুনিক উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি এমন স্তরে নিতে হবে যেন যে কোনো পরাশক্তি বঙ্গোপসাগরে কোনো দুঃসাহস দেখানোর আগে 10 বার চিন্তা করতে বাধ্য হয়। আমাদের আগের আলোচকরা বলেছেন, আমাদের নিজস্ব সক্ষমতা থাকতে হবে। আমার যখন যুদ্ধের জন্য বিমান দরকার, তখন যদি যারা সাপ্লায়ার তারা বলে যে না এখন দেওয়া যাবে না, তাহলে যুদ্ধ কিন্তু থেমে থাকবে না। আর ফাইনালি আমরা যেটা বলি সেটা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদেরকে একটা ব্রিজ হিসেবে কাজ করতে হবে, একটা সুইং স্টেট হিসেবে কাজ করতে হবে। সুইং স্টেট মানে হচ্ছে আমি যার পক্ষে যাব সেই পক্ষ জিতবে, ওই রকম সক্ষমতা অর্জন করতে হবে। বাংলাদেশকে কেবল দক্ষিণ এশিয়ার খাঁচায় বন্দি থাকলে চলবে না, আমাদের নজর দিতে হবে আসিয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। ভৌগোলিকভাবে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মিলনস্থল। আমরা যদি আমাদের রাস্তা, রেলপথ এবং সমুদ্র বন্দরকে এই দুই অঞ্চলের সংযোগস্থল বানাতে পারি, তাহলে আমাদের উপর ভারতের নির্ভরতা যেমন বাড়বে, তেমনি চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর কাছ থেকেও বাংলাদেশ অপরিহার্যতা পাবে। সুধীবৃন্দ, একটি রাষ্ট্র বাইরে যখন ভূ রাজনৈতিক ঝড় ওঠে তখন সবচেয়ে দুর্বল হয় ভেতরের বিভাজন থেকে। 1757 সালে যদি মীর জাফর আর জগৎ শেঠরা রবার্ট ক্লাইভের সাথে হাত না মিলাতো, তাহলে ব্রিটিশদের পক্ষে পুরা ভারতবর্ষ দখল করা সম্ভব হতো না। আজকে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে এক কাতারে দাঁড়াতে হবে। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নীতি থাকা উচিত অপরিবর্তনীয়। ফাইনালি আমরা চার্চিলের একটা কথা দিয়ে শেষ করব। যখন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনে ছিলেন তখন বলছিলেন, উই শ্যাল ডিফেন্ড আওয়ার আইল্যান্ড হোয়াট এভার দ্য কস্ট মে বি। আমরাও জনতা দলের পক্ষ থেকে অনুরোধ জানাবো, ব্রুট মেজরিটি সম্পন্ন একটা সরকার, মেরিটে ঘাটতি আছে। আমরা রাষ্ট্রের প্রয়োজনে চাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রথমেই ভাগ করি ন্যাশনাল ইন্টারেস্ট কোনগুলা আর আমরা কোনগুলো নিয়ে পলিটিক্স করব। ন্যাশনাল ইন্টারেস্ট যেগুলো আছে এগুলোতে আমরা দল মত নির্বিশেষে যেন একসাথে কাজ করতে পারি, সেই সুযোগটা সরকারকে করে দেওয়ার জন্য অনুরোধ করে শেষ করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।